আমি তোদের ফার্স্টে প্রবলেমটা বলছি, শোন, বোঝার চেষ্টা কর, তারপরে আমরা সেটা ডিসকাশন হবে, ঠিক আছে? ধর, one 10-year-old boy came to the emergency with sudden onset of excruciating pain in his right testicle while cycling. Okay. On examination, the right hemiscrotum is very tender and the right testicle is pulled up. There is minimal swelling in the right hemiscrotum. ঠিক আছে, তাহলে কি হলো? ফার্স্ট হচ্ছে এখানে এজ 10-year-old boy, sudden onset of excruciating pain in right testicle while cycling, no history of proper any trauma. Right hemiscrotum is very tender and the right testicle is pulled up. তো হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? তো এটা শুনে মাথায় ফার্স্টে কি আসছে, কি ডায়াগনোসিস হতে পারে? কনজেনিটাল হার্নিয়া। ওকে, তোর কি মনে হচ্ছে? কনজেনিটাল হার্নিয়া, বাহ। আচ্ছা, তোর? ইয়েস। ফার্স্ট অফ অল 10 বছরের একটা ছেলের সাডেন এক্সক্রুসিয়েটিং পেন, হ্যাঁ, নো প্রিভিয়াস হিস্ট্রি অফ এনিথিং, কোনো প্রিভিয়াস হিস্ট্রি নেই, সাডেন টেন্ডারনেস এন্ড রাইট টেস্টিকল পুলড আপ। কনজেনিটাল হার্নিয়া কিসের জন্য মনে হলো? তোর ফেভারে তোর পয়েন্ট বল। এজ, প্রত্যেকটা পয়েন্ট আমি কোনটা কোনটা তোকে ডায়াগনোসিসের দিকে যাবে তার ফেভারে পয়েন্টগুলোকে হাইলাইট করেছি। ফার্স্ট হচ্ছে এজ, অ্যারাউন্ড 10, এই বয়সটা হচ্ছে টেস্টিকুলার টর্সনের যে টিপিক্যাল এজ গ্রুপ সেটা অ্যারাউন্ড 6 to 14, মানে অ্যাভারেজ 10 ইয়ার্স, এটা হচ্ছে টিপিক্যাল এজ গ্রুপ, ঠিক? 12, 14, 15 এরকম এজ গ্রুপেরও আসে। ওকে। সেকেন্ড হচ্ছে সাডেন অনসেট এক্সক্রুসিয়েটিং পেন, কোনো প্রিভিয়াসলি হার্নিয়া যদি থাকে, প্রিভিয়াস সোয়েলিং এর হিস্ট্রি থাকবে, যেটা মেবি সাডেনলি অবস্ট্রাক্টেড হলে পেন হতে পারে, আদারওয়াইজ সাডেন অনসেট সিভিয়ার এক্সক্রুসিয়েটিং পেন হার্নিয়াতে হবে না, 1 নম্বর। থার্ড হচ্ছে গ্র্যাজুয়াল কোনো হিস্ট্রি নেই অন আ সার্টেন ডে, ঠিক আছে? সো কার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? টেস্টিকুলার টর্সনের মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বল, অর্কাইটিস আর এপিডিডাইম অর্কাইটিস, রাইট? সেটাতে কিন্তু জেনারেলি গ্র্যাজুয়ালি 2 to 3 ডেজের একটা মিনিমাম হিস্ট্রি থাকে, সে কোনো ইনফেকশনের জন্য হোক, পেশেন্টের কোনো ভাইরাল ইনফেকশন হোক কি কোনো মাইল্ড ট্রমার হিস্ট্রি হোক, সেটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করে, ঠিক? একটা সাডেনলি হঠাৎ করে হলো 2 ঘন্টার মধ্যে সিভিয়ার পেন, পেশেন্টকে দৌড়ে এমার্জেন্সি চলে আসতে হলো, এরকম হয় না। তো এই এজ গ্রুপে এইরকম সিচুয়েশন। এন্ড থার্ড থিং ইজ রাইট টেস্টিকল ইজ পুলড আপ। ওকে, ইন কম্পারিজন টু দ্য লেফট, রাইট টেস্টিকল পুলড আপ, এবং যদি পুল করে টানার চেষ্টা করা হয় পেশেন্টের আরো পেন হবে। তো এই অল পয়েন্টস, অ্যান্ড হ্যাঁ, মিনিমাল সোয়েলিং ইন দ্য রাইট হেমিস্কুটাম, মানে হাইড্রোসিল রুল আউট হয়ে গেল, ঠিক? তো তাহলে পুরো পয়েন্টটা কার ফেভারে যাচ্ছে? টেস্টিকুলার টর্সন। তাহলে অ্যান্সার, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? দ্যাট ইজ রাইট টেস্টিকুলার টর্সন, ঠিক আছে? হোয়াট আর দ্য রিলিভেন্ট রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন মে ইউ সাজেস্ট? কি রিলিভেন্ট রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা সাজেস্ট করতে পারি বল? আর্জেন্ট এমার্জেন্সি। দেখ, ফার্স্ট অফ অল টেস্টিকুলার টর্সন হচ্ছে একটা এমার্জেন্সি, ঠিক? সেখানে আমি ইনভেস্টিগেশনের পেছনে ঘন্টা নষ্ট বেশি করব না, বিকজ আমার গোল্ডেন পিরিয়ড, মানে উইদিন 6 আওয়ার্সের মধ্যে অপারেট করলে টেস্টিস ক্যান বি প্রিজার্ভড, আদারওয়াইজ ভাস্কুলারিটি যদি ড্যামেজ হয়ে যায় টেস্টিস বাদ দিতে হবে, অর্কিডেক্টমি করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট টার্গেট হবে পেশেন্টের যাতে টেস্টিসে সেভ করা যায়। ও যদি এমার্জেন্সি সাডেনলি এসছে তো আমি ওকে মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ম্যানেজমেন্ট করবো এবং ওকে টাইম কিল করবো না। সো আমাদের এমার্জেন্সি রেডিওলজিক ইনভেস্টিগেশন এমন কিছু করবো যেটা ভেরি আর্লি আমরা পাই। সো কি হতে পারে? আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতে কি দেখবো, কি পাবো? এনগর্জ টেস্টিস, এপিডাইমিস, যেটা টর্সনের যে জায়গাটা সেখানটা ইনফ্লেমড হয়ে থাকবে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় কি, যদি আমরা ওর ইয়ে দেখি, মানে উইথ ডপলার এফেক্ট দিয়ে দেখি, দেখবো ভেনাস এনগর্জমেন্ট হয়ে আছে। আর আফটার 6 আওয়ার্স বা তারও বেশি যদি অ্যাভাস্কুলার হয়ে যায়, ভাস্কুলারিটি কম ড্যামেজ হয়ে যায়, সেখানে ভাস্কুলারিটি অ্যাবসেন্ট পাবো। ইনিশিয়ালি কি হবে? এনগর্জমেন্ট হবে, রাইট? ফার্স্টে কি হয়? ভেনাস এনগর্জমেন্ট। ভেনাস এনগর্জমেন্ট, লোকাল ইডিমা কজেস ফার্দার এনগর্জমেন্ট অ্যান্ড প্রেশার ওভার আর্টারি। আর্টেরিয়াল ওয়াল হচ্ছে থিক ওয়াল, সো একটুতেই আর্টেরিয়াল ওয়াল কম্প্রেস হয় না, টোটাল টুইস্ট না হলে। তাহলে ফার্স্ট হচ্ছে ভেনাস কনজেশন, ফলোড বাই এডিমা, ফলোড বাই কনজেশন ইন দ্য আর্টারি, দেন ভাস্কুলারিটি হ্যাম্পার্ড, দেন অ্যাভাস্কুলার নেক্রোসিস। এটা হচ্ছে স্টেপ, ঠিক আছে? তো ভাস্কুলারিটি প্রথমে এনগর্জ পাবো আর্টারি ফেজে, ডিলেড ফেজে প্রেজেন্ট করলে পাবো কি? অ্যাবসেন্ট ভাস্কুলারিটি, ঠিক? এনগর্জ টেস্টিস, তার সাথে হচ্ছে এপিডাইমিস ইনফ্লেমড, এগুলো পাবো, ঠিক আছে? থার্ড হচ্ছে হোয়াট ক্যান বি দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর হুইচ ক্যান লিড টু দিস কন্ডিশন। কি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে টেস্টিকুলার টর্সন? তো টেস্টিকুলার টর্সন কেন হয়? হোয়াট আর দ্য থিওরি বিহাইন্ড টেস্টিকুলার টর্সন? কিছু তো অ্যানাটমিক্যাল প্রবলেমস হয়, তাহলে টেস্টিকুলার টর্সন তো সবার হয় না। টেস্টিকুলার টর্সনে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে টল ইয়ং মেল। ওকে, এটা একটা
জাস্ট পয়েন্ট, কিন্তু এটা মেন ইম্পর্টেন্ট কজ কি, কিসের জন্য টেস্টিকুলার টরশন হয়? নর্মালি এপিডিডিমিস নামে টেস্টিসের গায়ে পুরো এরকম করে লেগে থাকে, ঠিক? যদি যে অ্যাটাচমেন্ট অফ টেস্ট মানে এপিডার্মিস অ্যান্ড টেস্টিস এর যে অ্যাটাচমেন্টটা যদি খুব লো হয়, ছোট্ট অ্যাটাচমেন্ট, ঠিক, এবং হাই অ্যাটাচমেন্ট, মনে করার দুটো পয়েন্ট ছিল, একটা হচ্ছে হাই অ্যাটাচমেন্ট অ্যান্ড স্লাইট অ্যাটাচমেন্ট, অল্প অ্যাটাচমেন্ট থাকলে টেস্টিস টরশন হওয়ার চান্স থাকে। কি বলে এটাকে? ক্ল্যাপার বেল ডিফর্মিটি, মানে ঘন্টার যে মাথাটা থাকে, ধর একটা মন দিয়ে যে ঘন্টা থাকে দেখেছিস, তার যে বেলটা যেটা বাজালে ঠং করে আওয়াজ হয়, কতটুকু লেগে থাকে, সেম যদি টেস্টিসের সাথে এপিডার্মিস যদি লেগে থাকা অংশটা খুব কম থাকে এবং হাই ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে, হাই ইনভেস্টমেন্ট অফ টিউনিকা যে উপরটা, তাহলে ওটাকে কেন্দ্র করে টেস্টিসের টরশন হয়ে যায়, ঠিক আছে? এবার এখানে দুটো প্যাটার্ন আছে, ইন্ট্রাভেজাইনাল টরশন আর এক্সট্রাভেজাইনাল টরশন, মানে টিউনিকা ভেজাইনালিস যেটা আছে তার উপরে টরশনটা বেশি হয় না নিচে হয়? কমনলি এক্সট্রাভেজাইনাল টেস্টিকুলার টরশন কমন, ঠিক আছে? যেগুলো একদম নিউবর্ন বা প্রিনেটাল এজে হলে সেখানে জেনারেলি ইন্ট্রাভেজাইনাল বেশি হয়, বাট এক্সট্রাভেজাইনাল মানে কি, টিউনিকা ভেজাইনালিস যেখানে টেস্টিসের উপরে গিয়ে মিট করছে, তারপরে তো ওটা কর্ডটাকে অবলিটেট হয়ে যায়, হার্নিয়া যেখানে থাকে না নর্মালি, যাদের অবলিটেট হয় না তাদের কর্নিয়াল হার্নিয়া হয়, রাইট? মনে পড়ছে ব্যাপারটা? টিউনিকা ভেজাইনালিস টেস্টিসের যে কভার, সে তো থেকে গায়ে গিয়ে মিলিয়ে যায়, তাতে ফ্লুইড জমলে সেটা হচ্ছে হাইড্রোসিল, পেটেন্সি ওপর অব্দি থাকলে কনজেনিটাল হার্নিয়া ডেভেলপ হয়, রাইট? তো হাই ইনভেস্টমেন্ট অফ টিউনিকা ভেজাইনালিস থাকলে এবং তার উপরে টরশন টুইস্ট হতে পারে, ঠিক আছে? এটা একটা। সেকেন্ড হচ্ছে যেটা বললাম আমাদের ক্ল্যাপার বেল ডিফর্মিটি, মানে টেস্টিসের সাথে এপিডাইমিসের অ্যাটাচমেন্টটা খুব হাই ইনভেস্টমেন্ট অ্যাটাচমেন্ট এবং ছোট্ট অ্যাটাচমেন্ট, তাহলে ওটাকে কেন্দ্র করে টুইস্ট করে যেতে পারে। এইগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অপারেটিভ ম্যানেজমেন্ট অফ কনজেনিটাল ইনগুইনাল হার্নিয়া এন্ড কনজেনিটাল হাইড্রোসিল? এটা হচ্ছে অ্যাসোসিয়েট কোয়েশ্চেন, ঠিক আছে? আমি যদি এইটার মধ্যেই থাকি, এটা নেক্সট আসছি। তো হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দিস কন্ডিশন টেস্টিকুলার টরশনে? বল, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ টেস্টিকুলার টরশন? শুনতে পেলাম না। ডিরোটেশন, রাইট? অপোজিট দিকে। এবার অ্যান্সারটা হবে এমার্জেন্সি এক্সপ্লোরেশন অফ স্কোটাম। ফার্স্ট হচ্ছে এমার্জেন্সি এক্সপ্লোরেশন। আমি মানে পেশেন্টকে আননেসেসারি টাইম কিল করবো না, যদি আমরা ক্লিনিক্যালিও সাসপেক্ট হয়, হ্যাঁ, এবং পেশেন্ট ওই আমার মার্জিনাল টাইমে এসে 5.5 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে এসছে, আমি ইউএসজি করতে 2 ঘন্টা লাগবে, ইউএসজি ডক্টর নেই, ওয়েট করবো না। এক্সপ্লোরেশন অবশ্যই বাইরের লোকের কাউন্সিলিং করতে হবে, যে যদি এটা এক্সপ্লোর করে আমরা অ্যাভাসকুলার মানে গ্যাংগ্রিনাস চেঞ্জেস পাই, তাহলে সেটাকে আমাদের অর্কিডেক্টমি করতে হবে, বিকজ এটা ইয়ং 10 ইয়ার্স মেল বাচ্চার অর্কিডেক্টমি পেরেন্টসের পারমিশন ছাড়া করা যায় না, ঠিক আছে? কিন্তু সিচুয়েশনটা আমাকে তাকে জানাতে হবে, কনসেন্ট নিতে হবে, ঠিক? যদি দেখা যায় অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করেছে ডিরোটেশনের পরে, মানে কি হয়, যেদিকটা রোটেশন টুইস্ট হয়ে আছে, খোলার পরে একটা টেস্টিসটাকে যদি ডিরোটেট করা পসিবল হয়, করলি দেখলি হ্যাঁ ও কিন্তু কালারটা অনেকটা রিটার্ন করলো, একটু মেরুন কালার যেটা হয়ে গেছে সেটা হয়তো অনেক রেডিশ হয়ে গেল, তার মানে ও রিটার্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে ডিরোটেশন করা হলো, যেটা টুইস্ট হয়ে গেছিল, এবং সেটাকে ভেতরে ফিক্স করা হয়। কোথায় ফিক্স করা হয় বল? টিউনিকা কেটে আমরা ভেতরে দেখলাম, ওটাকে করে ভেতরে ওই যে পাউচটা আছে সাবডাটোস পাউচ, ডাটোস পাউচের সাথে ফিক্স করা, ডিরোটেট করে, যাতে ওটা আবার ঘুরে না যায়, ঠিক আছে? এখানে অ্যান্সার শেষ নয়। রাইট সাইডের ধর টেস্টিকুলার টরশন হয়েছে, সেই পেশেন্ট অলওয়েজ প্রোন টু ডেভেলপ ফার্দার টরশন ইন অপোজিট সাইড টু। যে প্যাথোলজিটা রাইট সাইডের জন্য ছিল, সেম প্যাথোলজি লেফট সাইডের জন্য প্রেজেন্ট আছে। সো কন্ট্রাল্যাটারাল স্ক্রোটাল এক্সপ্লোরেশন অ্যান্ড prophylactic fixation of the opposite testis should be done. এবার অ্যান্সারটা কমপ্লিট হলো। কিছু মাথায় ঢুকলো? যে ডিফর্মিটির জন্য হয়েছে ওটা, এটা তো ট্রমাটিক হিস্ট্রি, ট্রমার জন্য টেস্টিসে ড্যামেজ হয়েছে, তো এমার্জেন্সি অপারেশন করতে দেখা গেলো টেস্টিস ল্যাসেরেটেড, আর বাঁচানো যাবে না, টেস্টিস বাদ দিলি, বা যাই হোক টেস্টিস বাঁচানো গেল, যেটুকু টিয়ার ছিল সেটা রিপেয়ারেবল ছিল, রিপেয়ার করে ফিক্স করে রাখলি, সেক্ষেত্রে অপোজিট দিকে আমার কিছু করার দরকার নেই, বিকজ ইটস এ ট্রমা, ওকে? কিন্তু যখন টরশন হয়েছে, সো ওয়ান সাইডেড টরশন, অলওয়েজ দেয়ার ইজ এ চান্স অফ অপোজিট সাইডেড টরশন, দ্যাটস ওয়াই ফিক্সেশন অফ দ্য ডিজিজ সাইড এন্ড দ্য ফিক্সেশন অফ দ্য কন্ট্রাল্যাটারাল সাইড শুড বি ডান। এইবার অ্যান্সারটা কমপ্লিট, বুঝা গেছে? নেক্সট হচ্ছে ওই যেটা বললাম অপারেটিভ ম্যানেজমেন্ট কনজেনিটাল, এটা আলাদা পড়াচ্ছে, হ্যাঁ হলো, এইটা প্রবলেমটা গেল, একটা কমপ্লিট হলো। নেক্সট প্রবলেম,
A young male adult presents with painless swelling of the right hemiscrotum. Painless swelling of right hemiscrotum. Swelling is gradual and progressive. He gives a vague history of testicular trauma some weeks back. On examination, there is a firm swelling in right scrotum and can get above the swelling. প্রত্যেকটা পয়েন্ট নোটিস কর। There is also a firm mid-abdominal swelling which is fixed. Okay? এবার কি ভাবছিস? What is your diagnosis? Right? এটা হচ্ছে তাহলে হাইড্রোসিল। ওকে, কেন? এক হচ্ছে গ্র্যাজুয়াল প্রোগ্রেসিভ সোয়েলিং, পেনলেস সোয়েলিং, অ্যান্ড সোয়েলিংটা হচ্ছে ফ্রম সোয়েলিং ইন দ্য রাইট স্ক্রোটাম অ্যান্ড গেট অ্যাবাভ, সোয়েলিং এর গেট অ্যাবাভ দা করতে পারছি, মানে এটা ডিফারেন্সিং পয়েন্ট, যেটা হার্নিয়া না হাইড্রোসিল। হার্নিয়া যদি হয় সেটা কি স্যাকের মধ্যে দিয়ে উপর থেকে ইন্টার অ্যাবডোমিনাল কন্টেন্ট ভেতরে ঢুকে আসে, সো উই ক্যান নট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং বিকজ ডিপ রিং থেকে যেটা বেরিয়ে এসছে সেটার উপরে তো আমরা যেতে পারবো না, কারণ সেটা পেটে ঢুকছে। কিন্তু যদি হাইড্রোসিল হয়, অনলি সোয়েলিংটা রিমেন ইনসাইড দ্য স্ক্রোটাম অনলি। ঠিক আছে, তার মানে কি টেস্টিসের চারপাশের যে লেয়ারটা তার মধ্যে ফ্লুইডটা আছে, যার উপরে সোয়েলিংটা আমরা পৌঁছাতে পারি, উই ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, দ্যাট ইজ ইট ইজ হাইড্রোসিল। ওকে, এর সাথে একটা এক্সট্রা পয়েন্ট দিয়েছে, there is also a firm mid abdominal swelling which is fixed. ঠিক, তাহলে what is the abdominal mass? এটা কি হতে পারে? হ্যাঁ, তাই তো হওয়া উচিত। প্রথম অবধি ছিল, যখন ভেবে দেখে বা এখানটা এটা কেন এই কেসটা আমি পিক আপ করলাম, এটা রিজন আছে। এই যে লাইনটা যদি না দিল, there is also a firm mid abdominal swelling which is fixed, ধর এই সেন্টেন্সটা উড়িয়ে দিত, ঠিক, তার আগে অবধি আমাদের ডায়াগনোসিসে কোনো প্রবলেম নেই, ইট ইজ হাইড্রোসিল। কিন্তু ক্যাচটা হচ্ছে লাস্ট সেন্টেন্সটা। ঠিক আছে, there is also a firm mid abdominal swelling which is fixed, এইটা যখন হয়ে গেল তখন কিন্তু আমাদের ভাবনাটা হয়ে গেল অন্যরকম। একটা হাইড্রোসিল পেশেন্টের, ঠিক আছে, এরকম কিন্তু রিলিভেন্ট কিছু কি থাকার কথা? কথা নয়। মিড অ্যাবডোমিনাল সোয়েলিং, ইয়ং মেল অ্যাডাল্ট, হ্যাঁ, তাহলে কি হতে পারে ভেবে দেখ। আর কিছু পসিবিলিটি? যা মাথায় আসছে ভাব, দিয়ে আমাকে বল। একটা ইয়ং মেল মানে কিন্তু 15 বছর 12 বছর নাও হতে পারে। ইয়ং মেল মানে অ্যারাউন্ড 20 to 30, বিলো 40 অব্দি ইয়ং মেলই ধরা হয়। ঠিক আছে, ধর সাপোজ তোকে এজটা বলে দিচ্ছি, অ্যারাউন্ড তোর 35 ধর। আমি ধরলাম এটা ধর 40 বলে রাখলাম, ঠিক আছে, এটা 40 ইয়ার ওল্ড মেল। ঠিক আছে, ইয়ং মেলটা বললে তোরা একটু কনফিউশনটা বেশি হবে। এটা ধর অ্যারাউন্ড যদি 40 to 50 এজ বলে দিত, তাহলে আরেকটু তোদের ভাবতে সুবিধা হতো। ঠিক আছে, তাই ধর 40 to 50 ইয়ার্স ওল্ড একটা মেল, পেনলেস সোয়েলিং, কোনো ট্রমার, এটা ভেগ ট্রমার হিস্ট্রি আছে, এক্সামিনেশন সোয়েলিং ইন দ্য রাইট স্ক্রোটাম, উই ক্যান গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, আমরা সোয়েলিং উপরে হাত দিতে পারছি, তার সাথে একটা ফর্ম মিড অ্যাবডোমিনাল সোয়েলিং আছে যেটা ফিক্সড, নট মোবাইল। তাহলে কি ভাববো এই কেসটাতে স্পেসিফিক? কিছু মাথায় আসছে না? টেস্টিকুলার একটা সোয়েলিং কি কি হতে পারে আগে বল আমাকে, ডিডি ভাব, বল কি কি টেস্টিকুলার সোয়েলিং বললে তুই কি কি বলবি? ধর কিরকম কিছু পয়েন্ট দেয়নি, তুই বলছিস মানে তুই টেস্টিকুলার সোয়েলিং হলে পেশেন্টের কি কি ডায়াগনোসিস ভাবতে পারিস? আর কিছু নেই? সেটা বল। তো আসছে না কেন মাথায়? টেস্টিকুলার টিউমার, ব্যাপারটা বল। টেস্টিকুলার টিউমার টেস্টিসের মধ্যে যতক্ষণ আছে আমরা তো সোয়েলিং এর উপরে যেতেই পারি। সবসময় স্টোনি হার্ট টিউমার হতে হবে কথা নেই, ফর্ম হতেই পারে। তো টেস্টিসের ইন্টারটেস্টিকুলার মাস হয়ে আছে, টেস্টিসের বাইরে স্প্রেড করেনি। ঠিক আছে, মানে T2 লেভেল অব্দি আছে, T3 মানে কন্ট্রাক্টাইল, 4 মানে হচ্ছে স্কিন ইনভলভমেন্ট। ঠিক আছে, তো আমি T2 লেভেল যেতে হতো। টিউমারটা একটা মাস, সাইজ তো কিছু মেনশন করেনি, 5 সেন্টিমিটার হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে। ঠিক, টেস্টিকুলার টিউমার হয়েছে, সেটা তো আমি বাইরে তো নর্মাল কিছুই আছে, তো তাহলে তার ফিল্ডটা তো একদম স্টোনি হার্ট না হতে পারে, ফার্ম হতে পারে। বাইরে টেস্টিকুলার টিস্যু, টেস্টিসের মাঝে টিউমারটা হয়েছে। ঠিক,
তাহলে এবার রিলিভেন্ট হচ্ছে টেস্টিসের টেস্টিকুলার টিউমারে মেটাস্টেসিসে কি হয়, লিম্ফ নোড মেটাস্টেসিস খুব কমন। সেটা কোথায় হয় সবচেয়ে কমন? রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। ঠিক, লেফট সাইডে বেশি কমন কোন দিকটা? দেখ, অ্যাওর্টা রাইট সাইডে থাকে, এই লেফট সাইডে থাকে, অ্যাওর্টার থেকে আমাদের আইভিসি মিডিয়াল মানে রাইট সাইড থেকে, আইভিসি রাইট লেফট। তাহলে যদি লেফট সাইডে টেস্টিস হয় তাহলে ওটা কোথায় কোথায় লিম্ফ নোডে যাবে কমনলি? অ্যাওটো ক্যাভাল মানে অ্যাওটার ক্যাভালের মাঝে এবং প্যারাঅ্যাওটিক। ঠিক, লেফটটা বেশি কোথায় যায় বল? অ্যাওটো ক্যাভাল অ্যান্ড রাইট সাইডে মানে প্যারাক্যাভাল, প্যারাক্যাভাল অ্যাওটো ক্যাভাল মাঝে, আর এদিকে প্যারাঅ্যাওটিক। তিনটে গ্রুপের লিম্ফ নোড কমন হলো। তো রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোডে যাচ্ছে, কোনটাতে যাচ্ছে তো দেখার দরকার নেই। রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড কি হচ্ছে? পেরিটোনিয়াল পেছনে। রেট্রোপেরিটোনিয়াল লাম্প কি মোবাইল হয়? হয় না, কিন্তু ফিক্স থাকবে পেরিটোনিয়ামের পেছনে। অ্যাবডোমেনের ভেতরে একটা বেলুন আছে, তার ভেতরে আছে ইন্টারঅ্যাবডোমিনাল অর্গানস, সামনে প্যারাইটিস, আর বেলুনের পেছন দিকটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। তো রেট্রোপেরিটোনিয়াল মাস ফিক্স হবে। এটা কি তাহলে ফিক্সড মাসটা? ইজ এ রেট্রোপেরিটোনিয়াল লাম্প মানে রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। যে পেশেন্ট ইয়ং পেশেন্ট টেস্টিকুলার মাস উইথ অ্যাবডোমিনাল ফিক্সড একটা মাস, এটা সাসপেক্ট করছি রেট্রোপেরিটোনিয়াল মাস, তাহলে কি হবে? রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। তাহলে আমার ডায়াগনোসিসটা কি হলো? ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? প্রথমে কি বলেছিলি? এটা হাইড্রোসিল, রাইট? তাহলে যে মুহূর্তে সেন্টেন্স একটা এক্সট্রা অ্যাড হয়ে গেল, ডায়াগনোসিস হয়ে গেল চেঞ্জ। তাহলে এটা কি হবে? টেস্টিকুলার মাস উইথ রেট্রোপেরিটোনিয়াল ফিক্সড লিম্ফ নোড, রাইট? তাহলে বুঝতে পারলি একটা সেন্টেন্স পুরো কেসটা চেঞ্জ করে দিল। ওকে, এবার হোয়াট ইজ দ্য অ্যাবডোমিনাল মাস হলো রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? কি করবি? তুই তো কেস হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করলি, প্রভিশনাল ডায়াগনোসিস। হাউ উইল ইউ কনফার্ম ইট? দেখ, ইউএসজি যে প্রাইমারি ইমেজিং, ঠিক আছে, অ্যাবডোমেন ইউএসজি করলি, টেস্টিসটা টেস্টিস কি দেবো? ইমেজিংই তো করবো, রাইট? বেসিক্যালি আলট্রাসোনোগ্রাফি করা হয়। রেট্রোপেরিটোনিয়াম ইউএসজিতে খুব একটা ভালো কিছু বোঝা যায় না। ওকে, তাহলে কি করতে হবে? সিইসিটি, রাইট? সিইসিটি করতে হবে। তাহলে কি হবে? রেট্রোপেরিটোনিয়াল মাসটা বোঝা যাবে। সিইসিটি যখন করবো অ্যাবডোমেনের সাথে আমরা পেলভিস এন্ড ইউরিনাল লিজেন একসাথেই করে নেবো। টেস্টিস মাস কতটা কি সাইজ আরো ভালো বোঝা যাবে। অনেক সময় এমআরআই এর প্রয়োজন পড়ে, ঠিক আছে? আচ্ছা, পেলভিস কেন বললাম? পেলভিক লিম্ফ নোডও দেখতে হবে, ঠিক আছে? এবার আমরা জেনারেলি কোনো টিউমার হলে একটা হচ্ছে ক্লিনিক্যালি, একটা হচ্ছে ইমেজিং, আর একটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস, রাইট? এখানে কি করব? টেস্টিস মাস আছে, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ভাবছি, ঠিক আছে? তো এবার আমাদের নেক্সট কি করব? তো সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যানে বললাম টেস্টিকুলার মাস আছে এবং রেট্রোপেরিটোনিয়াল বড় বড় লিম্ফ নোড আছে, রাইট? এবার কি করব? লিম্ফ নোড বায়োপসি। ওকে, দেখ, যদি ইনঅপারেবল না থাকে, এই টেস্টিসের কেসটা তোলার পিছনে রিজন আছে। এই প্লেটটা কেন আমি তুললাম অতগুলো মাঝে, এটা অনেকগুলোর থেকে ডিফারেন্ট। নর্মালি কি হয়, ধর এখন অ্যাবডোমিনাল মাস পেলি, কিছু একটা মাস পেলি, আমার কি সাজেস্ট করা হয়? একটা এফএনএসি বা বায়োপসি, রাইট? হেয়ার নিডল বায়োপসি বা কোনিডল বায়োপসি বা এফএনএসি ইজ কন্ট্রাইন্ডিকেটেড। কেন? স্ক্রোটাম ইনভলভমেন্ট মানে T4, টেস্টিসের মধ্যে যতক্ষণ আছে মানে আপ টু T3। আমি এফএনএসি বা ট্রুকার্ড বায়োপসি করা মানে আমি ওর গ্রেডটাকে একটা মানে টি স্টেজটা এক ঘর বাড়িয়ে দিলাম, পেশেন্টের ক্ষতি করে দিলাম, রাইট? সো নট টু বি ডান আনটিল তোকে টিউমারটা পুরো স্কিন ফিন সব ইনভলভ হয়ে গেছে, তোকে একটা প্যালিয়েশন কিছু ব্যবস্থা করতে হবে বিফোর সার্জারি, তখন তুই করলি, ঠিক আছে? হ্যাঁ, অলরেডি T4 হয়েই এসছে, দেন ওকে। বাট ইফ ইট ইজ নট T4, স্কিন ইজ নট ফিক্সড, স্কিন একদম মোবাইল নর্মাল আছে, সেক্ষেত্রে ডোন্ট ডু এনি এফএনএসি অর বায়োপসি, রাইট? তাহলে ফার্স্ট কাজ কি? আমাকে অর্কিডেক্টমি ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট। তার আগে আমরা কি টেস্টিকুলার টিউমার দেখছি, যখন ধর সাসপেক্ট করলাম, ইমেজিং এ বললো, আমরা কিছু বায়োমার্কারস দেখবো। কি কি দেখবো বল? আলফা ফিটোপ্রোটিন, রাইট? আর বিটা ইসিজি, আর কিছু আর একটা আছে সিরাম এলডিএইচ। তিনটে দেখা হয়, হ্যাঁ, টেস্টিসের বায়োমার্কার তিনটে, আলফা ফিটোপ্রোটিন, সেকেন্ড হচ্ছে আমাদের কি বলে তো বিটা ইসিজি, আর
এই আমাদের এলডিএইচ ডায়াগনোসিস এই বায়োমার্কারগুলো আমাদের সাজেস্ট করে, ঠিক আছে। এলডিএইচ খুব একটা স্পেসিফিক নয়, বাট দেখা গেছে সেমিনোমাতে স্পেসিফিক্যালি অনেক সময় এলডিএইচ অনেক বাড়ে। নেক্সট হচ্ছে আলফা ফিটোপ্রোটিন। কেন বল, আলফা ফিটোপ্রোটিন কোন টাইপ অফ টিউমার, টেস্টিকুলার টিউমারে বাড়ে? কিছু তো বল, কি কি টাইপের টেস্টিকুলার টিউমার জানিস? একটা হচ্ছে সেমিনোমা, একটা নন সেমিনোমা, রাইট? নন সেমিনোমার মধ্যে কি কি পড়ছে? আর এমব্রায়োনাল সেল টিউমার, ঠিক আছে, এই যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো বাড়ে। এগুলোতে আমাদের আলফা ফিটোপ্রোটিন বাড়ে, রাইট? আর বিটা এসসিজি কিসে বাড়ে? গাইনোকোলজিক্যাল একটা টিউমার আছে, তারই রিলেভেন্ট যেটা টেস্টিস হয়, কি নাম তার? হ্যাঁ, এক টাইপ অফ জার্ম সেল টিউমার, সর্ট অফ জার্ম সেল টিউমারে বাড়তে পারে। স্পেশালি যদি কোরিওকার্সিনোমারে একটা কোনো ভ্যারাইটি হয়, ঠিক আছে। এই তিনটে বায়োমার্কারের আরো ইম্পর্টেন্স আছে, পরে আসছি। ধর এগুলোতে দেখলাম বেশি আছে, ঠিক আছে, তো আমরা সার্জারি করব। কি করতে হবে? সার্জারিটা কি হবে? প্রথম সার্জারি হাই ইনগুইনাল অর্কিডেক্টমি, নট ইনগুইনাল অর্কিডেক্টমি। কেন হাই ইনগুইনাল? পুরো একদম কর্ড থেকে বাদ দেবো আমরা, কিন্তু স্কোটামে ইনসিশন দেবো না। ইনসিশন হবে হার্নিয়ার মতো ইনগুইনাল ইনসিশন, এবং সেখান থেকে ইনগুইনাল রিজিয়নের ভেতর থেকে আমাদের সব শীত ফিত ওপেন করে ভেতর থেকে একদম কর্ড স্ট্রাকচার শুদ্ধ টেস্টিস টোটালটা বের করতে হবে, উইদাউট গিভিং এনি ইনসিশন ইন স্কোটাম। বুঝা গেছে? স্কোটামে ইনসিশন দেবো না, রাইট? যে কারণে আমরা টেস্টিস অ্যান্ড কর্ড স্ট্রাকচার অ্যাজ হাই অ্যাজ পসিবল হাই ইনগুইনাল অর্কিডেক্টমি করে বের করে দিলাম। স্পেসিমেন গেল ফর বায়োপসি। বায়োপসিতে এলো সেমিনোমা, ঠিক আছে। তাহলে লিম্ফ নোডগুলোর কি ব্যবস্থা করব? আর যদি নন সেমিনোমাটা ছিল তার লিম্ফ নোডগুলোর কি ব্যবস্থা করব? দুটো একটু ডিফারেন্ট। লিম্ফ নোড ডিসেকশন একটা পসিবিলিটি, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন বলে, আরপিএলএনডি, রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড। আমি যা যা বলছি সব তোদের বইয়ে আছে, জাস্ট থিঙ্কিংটা করে রাখ, পড়তে সুবিধা হবে। রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন ওয়ান অপশন। সেকেন্ড কি? কেমোথেরাপি, ঠিক আছে। কেমোথেরাপি বেশি অ্যাপ্লিকেবল হয় সেমিনোমাতে। রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন, কেমোথেরাপি অ্যান্ড আরপিএলএনডি নন সেমিনোমাটাসে বেশি ইউজফুল হয়। তোরা আপাতত এইটুকু করে মনে রাখ, ঠিক আছে। পোস্ট সার্জারি মানে পোস্ট ইনগুইনাল আমাদের লিম্ফ নোড সরি পোস্ট অর্কিডেক্টমি আমরা ওই সিরাম মার্কার তিনটাকে দেখি আবার। বিফোর ওটি কি ছিল, আফটার ওটি কি গেল। ধর কোনো পেশেন্টের রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ছিল না, শুধু টেস্টিকুলার মাস, সিটি স্ক্যান দেখলি কোনো রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড নেই, টেস্টিস বাদ দেওয়া হলো, তারপরে বায়োমার্কার গুলো দেখা গেল কতটা কমলো, ধর একদম নর্মাল লেভেলে চলে এসছে, এবং ফলো আপ পিরিয়ডে দেখা যাচ্ছে না বাড়েনি, দেন ইউ ক্যান স্টপ, আর কোনো ট্রিটমেন্ট দরকার নেই। বাট যদি দেখা যায় 3 মাস 6 মাস পরে বা রিপিটেড 1 বছর পর দেখা যাচ্ছে যে বায়োমার্কারগুলো সাডেনলি বাড়ছে, তাহলে বুঝতে হবে যে রেসিডুয়াল টিউমার রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড যেগুলো ছিল সেগুলো অ্যাক্টিভ হয়েছে, তখন আমাদের সিটি স্ক্যান করে খুঁজতে হবে, ঠিক আছে। টেস্টিস তো তুই বের করে দিয়েছিস, আর নেই, ঠিক আছে, তো তাহলে ওইটা দেখতে হবে, বা অপোজিট কন্ট্রালেটারাল টেস্টিসে কোনো প্রবলেম হয়েছে কিনা দেখতে হবে, ঠিক আছে। তাহলে সিরাম বায়োমার্কার তিনটে ইম্পর্টেন্ট, কোনটাতে কি বাড়ে এটা একবার বাড়িতে কি বলবি। ইয়ক্স আর টিউমার একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঠিক আছে, এটা ইয়ং এজে হয় বেশি। সেমিনোমা মোস্ট কমন, হ্যাঁ, সেমিনোমাতে লিম্ফ নোড এবং বিভিন্ন কেমোথেরাপি আছে, ঠিক। জেনারেলি ওই বিইটি সাইকেলটা ইউজ করা হয় ফর 3 সাইকেলস, হ্যাঁ, মান্থলি সাইকেলস, 3টে ড্রাগ দেওয়া হয়, ব্লিওমাইসিন, আর একটু আছে আমার পুরো নামগুলো খেয়াল নেই, দেখতে হবে, ঠিক আছে। তো এই কেমোথেরাপি ইউজ হয়। আর রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন, যেখানে রেসিডুয়াল কেমোথেরাপি পরেও লিম্ফ নোড থেকে যাচ্ছে, সেখানেও আরপিএলএনডি করা হয়, ঠিক আছে। তাহলে হাউ উইল ইউ ওয়ার্ক আপ ফর দিস পেশেন্ট হয়ে গেল। প্রথমে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যদি রেট্রোপেরিটোনিয়াল মাস আছে এই পেশেন্টে তাহলে সিটি স্ক্যান করতে হবে, বোথ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস অ্যান্ড ইনগুইনাল রিজন, ঠিক আছে, সেইটা দেখে আমার ডিসিশন হবে। হাই ইনগুইনাল অর্কিডেক্টমি ইজ দ্য ফার্স্ট চয়েস, ফলোড বাই বায়োপসি রিপোর্ট, তারপর বায়োমার্কার করে দেখতে হবে, প্রি অপারেটিভ বায়োমার্কার, পোস্ট অপারেটিভ বায়োমার্কার। তারপর সে সেমিনোমা হলে আমরা কেমোথেরাপি যাব, যদি নন সেমিনোমাস হয় কেমোথেরাপি অ্যান্ড অর মানে কেমোথেরাপি অ্যান্ড রেট্রোপেরিটোনিয়াল ইমুনেশন অর রেট্রোপেরিটোনিয়াল ইমুনেশন, এটা করব, ঠিক আছে, ক্লিয়ার। এবার হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্টও বলে দিলাম। আর ডিফারেন্সিয়াল বিটুইন, আচ্ছা এটা এখানে আরেকটা জিনিস বলছে, এটা আগের কোশ্চেনে ছিল, এবার আমাকে বল, ধর এই কেসটাতে এরকম কিছু সোয়েলিংটা ছিল হচ্ছে নট অনলি স্কোটাম, ইনগুইনোস্কোটাল সোয়েলিং, ঠিক আছে। ধর একটা 60 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্টেড উইথ ইনগুইনোস্কোটাল সোয়েলিং,
গ্র্যাজুয়ালি ইনক্রিজিং সাইজ, পেনলেস, ঠিক আছে, পেনলেস। তারপরে পেশেন্টের হিস্ট্রি অফ লোয়ার ইউরিনারি সিস্টেম বা ডিফিকাল্ট ইকচুয়েশনের হিস্ট্রি আছে, ঠিক আছে, দ্যাট ইজ বিপিএইচ এর একটা হিস্ট্রি আছে। ওকে, সো হাউ উইল ইউ প্রসিড? ফার্স্ট অফ অল তো ডায়াগনোসিস ভাবতে হবে। হাউ উইল ইউ প্রসিড বলা মানে কি হচ্ছে, ইন পেশেন্টকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ফার্দার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট, ঠিক। তো তাহলে যদি আমি যে কেস সিনারিওটা এখন বললাম, তাহলে তার প্রভিশনাল ডায়াগনোসিস কি হবে তুই বল। হ্যাঁ, কেসটা বললাম তো, শুনলি তো, কি হবে? তুই কি ভাবছিস? তুই তো পয়েন্টে বল, তুই যেটা ভাবছিস সেটাই বল। ইনগুইনোস্কোটাল সোয়েলিং, সো ইট ইজ অ্যান ইনগুইনোস্কোটাল হার্নিয়া, ঠিক আছে। ইনগুইনাল হার্নিয়া মানে মানে ওটা আপ টু ইনগুইনাল রিজিয়ন অবধি সীমাবদ্ধ। যখন স্কোটাম, রুট অফ স্কোটাম বা বেস অফ স্কোটাম অবধি আসে, দ্যাট ইজ কমপ্লিট হার্নিয়া বা ইনগুইনোস্কোটাল হার্নিয়া। ওকে, তাহলে ডিফারেন্স বিটুইন পেনলেস সোয়েলিং, অবস্ট্রাকশনের সাইন নেই, দ্যাটস অল, তাহলে উইদাউট এনি কমপ্লিকেশন। সেকেন্ড হচ্ছে এখানে আমরা কি দেখবো, গেট অফ দ্য সোয়েলিং কি পাবো? পাবো না, যেহেতু অ্যাবডোমিনাল কন্টেন্ট বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার ধর ইনগুইনোস্কোটাল সোয়েলিং এর নেক্সট কোশ্চেন হলো, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দ্যাট ইজ এ ডিরেক্ট হার্নিয়া অর ইনডিরেক্ট হার্নিয়া? কিভাবে ডিফারেন্সিয়েট করবি তুই বল। একটা ইনগুইনোস্কোটাল সোয়েলিং ডিরেক্ট না ইনডিরেক্ট, কিভাবে ডিফারেন্সিয়েট করবি? একটা পেশেন্ট এটা লার্জ হার্নিয়া নিয়ে এসছে, ইনগুইনাল হার্নিয়া বা ইনগুইনোস্কোটাল হোয়াটএভার, সেটা ডিরেক্ট না ইনডিরেক্ট, কিভাবে ডিফারেন্সিয়েট করবি? কোনোদিন হার্নিয়া পেশেন্ট দেখেছিস? ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস কিছু? ডিরেক্ট হার্নিয়া কাকে বলে? ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া বল। তুই বল, পাঁচের জন। হোয়াট ইজ ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া? তুই? এক্সটার্নাল ইনগুইনাল, ইন্টারনাল ইনগুইনাল লিঙ্ক দিয়ে এলে হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, মানে যেটা ডিপ রিং, তাই তো। ডিপ রিং দিয়ে এলে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া কাকে বলে? এক্সটার্নাল রিং দিয়ে এলে। এটা কোথাও লেখা আছে? ইনফিরিয়র ভেসেন্ট্রিক আর্টারির কোন দিকে, মিডিয়াল না ল্যাটারাল? মিডিয়ালি। মানে হচ্ছে দেখ, ডিপ ইনগুইনাল রিং মানে হলো নর্মালি আমাদের শরীরে সবারই ডিপ ইনগুইনাল রিং আছে, ঠিক আছে। সেটা দিয়ে কি হচ্ছে, মেল পেশেন্টের টেস্টিকুলার ভেসেলস, কর্ড স্ট্রাকচার সবকিছু ডিসেন্ট হয়। যখন মানে বাচ্চা মানে কি বলবো, ফিটাস স্টেজে থাকে, তখন কিন্তু টেস্টিস অ্যান্ড কর্ড অল আর ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান, ঠিক। সেগুলো আস্তে আস্তে ডিসেন্ট করে, কর্ড স্ট্রাকচারটা ইনগুইনাল রিজনে যায় এবং জাস্ট বিফোর বার্থ ওটা টেস্টিসে নেমে আসে, সেই স্কোটামে নেমে আসে, ঠিক। তো এই যে ট্র্যাকটা তৈরি হচ্ছে, এইটা কনজেনিটালি একটা ডিফেক্ট আমাদের শরীরে রয়ে আছে সবার, দ্যাট ইজ ডিপ রিং। ওকে, ডিপ রিং দিয়ে ওই গ্যাপটা যদি কোনো কারণে বড় হয়ে যায়, সেখান দিয়ে যে কন্টেন্ট বেরিয়ে আসে, দ্যাট ইজ ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। কারণ ও সোজাসুজি নামছে না, ও ঘুর পথে আসছে, দ্যাট ইজ ইনডিরেক্ট হার্নিয়া। ওকে, এর মিডিয়ালি যেটা আছে, ঠিক, মানে মানে ডিপ রিং দিয়ে কন্টেন্টটা বেরোচ্ছে না, বেরোচ্ছে কোথা দিয়ে? অ্যাবডোমিনাল উইকনেস। কোন জায়গা স্পেসিফিক? টু দ্য স্পেসিফিক যদি বলিস, হ্যাসেলবাস্ট ট্রায়াঙ্গেল, ঠিক, যেটা মিডিয়াল টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। এটা থিওরিটিক্যাল নলেজ। মিডিয়াল টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক মানে ডিপ রিং থেকে মিডিয়ালি সই। ধর আমি ডিপ রিংটাকে, পেশেন্টটাকে হার্নিয়াটা রিডিউস করে দিলাম শুয়ে দিয়ে, ঠিক আছে, দেন ডিপ রিংটা অক্লুড করলাম, তারপরে পেশেন্ট কাশার পর বা দাঁড়ানোর পর যদি সোয়েলিংটা ফুলে ওঠে, তার মানে ওটা কি, ডিপ রিং দিয়ে আসেনি, আমি তো ডিপ রিং টিপে গেছি, তার মধ্যে দিয়ে আসছে না, মানে হচ্ছে কি, তার মিডিয়ালি সোয়েলিংটা হয়েছে, ঠিক। দ্যাট ইজ ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ডিরেক্ট সোয়েলিং, ইনডিরেক্ট ওয়েতে আসছে না, ঠিক আছে। এটা তো বলতে হবে, ফাইনাল ইয়ার হয়ে গেছিস। ডিরেক্ট ইনগুইনাল পার্টিকে ইনডিরেক্ট না বলতে পারলে আর কোনো কোশ্চেনই করবে না পরীক্ষায়, না জানার তো কিছু নেই, এটুকু তো সেই ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছিস, ঠিক আছে। এবার তার নেক্সট কোশ্চেন আসবে, হ্যাসেলবাস্ট ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, এইটুকু তো জিজ্ঞেস করতেই পারে হার্নিয়াতে, এইটুকু জিজ্ঞেস না করলে কি করবে?
রাইট? তাহলে ডিরেক্ট ইনগুইনাল ডিফারেন্সিয়েট কি করব, কিভাবে, যদি এক লাইনে বলে সংক্ষেপে যে হাউ ইউ ডিফারেন্সিয়েট ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, মানে একটা কিছু টেস্ট বলো যেটা দিয়ে করতে পারবে। তো মোস্ট সিগনিফিকেন্ট কি, ডিপ রিং অক্লুশন টেস্ট, এটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। আমি ডিপ রিং বন্ধ করলাম, যদি তা সত্ত্বেও ফুলছে তাহলে ডিরেক্ট, যদি দেখি ওটার সাথে ফুলছে না, আমাকে থামবে হচ্ছে ধাক্কা মারছে, এবং যেই ছেড়ে দিলাম ফোলার উঠলো, দ্যাট ইজ ইনডিরেক্ট। ব্যাস, এখানে আর কোনো কনফিউশনের জায়গাই নেই, রাইট? তাহলে দুটো কেস হলো, এবং এটা একটা অ্যাটিপিক্যাল কেস হলো, ঠিক আছে? টেস্টিকুলার মাস কিভাবে প্রেজেন্ট করতে পারে, বা একটা কেস সিনারিও কিভাবে দিতে পারে, বুঝা গেছে? আচ্ছা, এবার একটা কথা বল, টেস্টিকুলার মাসে দেখা গেল যেটা অ্যাবডোমিনাল মাস হিসাবে, ঠিক আছে? তো ইনগুইনাল লিম্ফ নোড নিয়ে কোনো তো কমেন্ট করলো না, কেন? তাই না? ইনগুইনাল লিম্ফ নোড নিয়ে তো কোনো কথা বললো না, কি বললো, অ্যাবডোমিনাল রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড গুলো গেল, কেন ইনগুইনাল লিম্ফ নোড এফেক্টেড হয় না এই কেসটাতে, বললো তো না। আমিও পড়ানোর সময় একবারও ইনগুইনাল লিম্ফ নোড নিয়ে কিছু বলিনি, কেন? বিকজ টেস্টিসের ড্রেন, লিম্ফ্যাটিক ড্রেনেজ ইনগুইনাল লিম্ফ নোডে যায় না, ঠিক আছে? ঠিক আছে, ইনগুইনাল লিম্ফ নোড যদি টেস্টিকুলার মাস থাকে, কখন হতে পারে টেস্টিকুলার মাস ইনগুইনাল লিম্ফ নোড পজিটিভ আছে, এক গাদা কি কি সিনারিওতে হতে পারে, মানে আমি আদার্স বাদ দিই, যে অন্য কোনো ইনফেকশন আছে, পায়ে ঘা আছে, কুঁচকিতে ঘা আছে, সব কিছু বাদ দে, ফুল বাদ, এই স্পেসিফিক কেস একটা টেস্টিকুলার মাস যার ইনগুইনাল লিম্ফ নোড এফেক্টেড হতে পারে, পজিটিভ ইনগুইনাল লিম্ফ নোড, কখন? মেটাস্টেসিস কোথায়, মানে মেটাস্টেসিস অ্যান্সারটাই হলো না। ধর টেস্টিকুলার মাসটা লার্জ এনাফ টু ইনভলভ স্ক্রোটাল স্কিন, T4 হয়ে গেছে, স্ক্রোটাম স্কিনের লিম্ফ নোড ড্রেনেজ কোথায়, ইনগুইনাল লিম্ফ নোড, রাইট? সিমিলারলি পেনাইল কার্সিনোমা ফার্স্ট কোথায় যায়, ইনগুইনাল লিম্ফ নোড। স্ক্রোটাল কার্সিনোমা যদি হয়, ধর টেস্টিকুলার আছে না, স্ক্রোটাল ওয়াল কার্সিনোমা, ঠিক আছে, সেখানে ইনগুইনাল লিম্ফ নোড, ঠিক? তাহলে ইনগুইনাল, যদি টেস্টিসটা টিউমারটা টিউমারের মোর মধ্যেই থাকে, জেনারেলি এটা ইনগুইনাল লিম্ফ নোডকে ইনভলভ করে না। ক্লিয়ার হলো? দু টাইপের কেস বলি, এবার থার্ড কেস, আজকে এটাই লাস্ট। A 43-year-old male salesman by profession has been brought to the emergency with complaint of acute onset pain in right flank and nausea for 6 to 7 hours, right? The pain typically appeared in the back on the right side of lumbar spines and radiates towards the right groin through the right flank and right iliac fossa. Clear? There is not much tenderness on abdominal palpation, but patient complain of burning sensation and pain during micturition also. তাহলে কি হলো, 43-year-old male এমার্জেন্সিতে এসছে, রাইট ফ্ল্যাঙ্ক পেন নিয়ে, and nausea for 6 to 7 hours. Pain typically appeared on the back on right side of lumbar spine and radiates towards right groin and flank. Okay. There is no much tenderness on abdominal palpation, but patient complains of burning sensation and pain during micturition also. So what is your provisional diagnosis? তুই বল, ওই লাস্টের আগের জন না, what is your provisional diagnosis? What is the case? Case scenario টা কি বলতে পার, বল কি কেসটা নিয়ে প্রেজেন্ট করেছে পেশেন্টটা, কি কমপ্লেন নিয়ে এমার্জেন্সিতে এসছে মেল পেশেন্টটা? শুনেছিস? তুই বল, কেসটা কি মনে হচ্ছে তোর, কি হতে পারে, বল যেটা মনে হচ্ছে বল, জোরে বল। হ্যাঁ, অবস্ট্রাক্টেড হার্নিয়া। হার্নিয়াতে কমনেস্ট প্রেজেন্ট কি, সোয়েলিং তো থাকতে হবে, কোথাও বলেছে? শুনিসনি, দুবার রিপিট করলাম, কেসটা কিচ্ছু শুনিসনি। পেশেন্ট কি ওই ব্যথা নিয়ে তোকে 10 বার বলবে না, ঠিক আছে? তোর কি মনে হচ্ছে বল, বল কি হতে পারে, যেটা মনে হচ্ছে বল, কোনো ব্যাপার নেই, তোকে ঠিক বলতে হবে, কোনো কথা নেই। কি কি তুই পয়েন্ট পাচ্ছিস এখানে, একটা হচ্ছে অ্যাকিউট পেন,
লোকেশন বলে দিয়েছে রাইট ফ্ল্যাঙ্ক, সেই পেনটা রেডিয়েট করছে ইন গ্রয়েনের দিকে, ঠিক আছে। পেশেন্টের নজিয়া আছে, অ্যাবডোমেন প্যালপেশন করে সেভাবে কোনো সিভিয়ার পেন পাচ্ছে, মানে কোনো পেরিটোনাইটিসের গল্প নেই, বাট এটা ভেতর থেকে পেন আছে, পেশেন্টের ভমিটিং টেন্ডেন্সি আছে, আর তার সাথে অ্যাসোসিয়েট ফিচার কি, বার্নিং সেন্সেশন অফ ইউরিন। তো টোটাল কেসটা কিসের দিকে যাচ্ছে? ইয়েস, রেনাল স্টোন। তোকে একটা ডায়াগনোসিস বলতে হবে এবং তুই কিভাবে কেসটাকে স্ট্যান্ড করছিস, তাহলে ওইভাবে শুধু অ্যান্সার দিলে হবে না। রাইট সাইডে হয়েছে, সো মাই প্রভিসাইড, হোয়াট ইজ ইয়ার প্রভিসাইড ডায়াগনোসিস? স্যার দিস ইজ এ কেস অফ রাইট সাইডের রিনাল কোলিক, ঠিক আছে, মেনলি ডিউ টু রিনাল স্টোন, ঠিক আছে। রেনাল কোলিক পেশেন্ট সবসময় পেন, নজিয়া, এগুলো ভেরি কমন, নজিয়া, ভমিটিং, পেন, এটা একদম মানে জেনারেলি এটা তিনটে ফিচার্স থাকবেই। তার সাথে যে রাইট লয়েন টু গ্র্যান্ড পেন বলেছে, রেনাল কোলিকের ফিচার, ঠিক। অ্যাসোসিয়েটেড বার্নিং সেন্সেশন, একটা মানে তোর ইউটিআই এর হিস্ট্রি থাকতে পারে, বা স্টোন কি হয়, স্টোন একটা যদি টার্ম আছে, রেনাল স্টোন আর দ্য টুমস্টোন অফ প্রিভিয়াস ইনফেকশন, মানে কোনো একটা ইনফেক্টেড ব্যাকটেরিয়ার ডেড বডি, সেটা হচ্ছে টুমস্টোন। মানে কি টুমস্টোন? মানে টুমস্টোন, টুম মানে কি, কবর, হ্যাঁ, তার সেখান থেকেই স্টোনটা তৈরি হয়। দেখবি তো বইতে আছে মেকানিজম অফ ফরমেশন অফ স্টোন, যেমন গলব্লাডার স্টোন মেকানিজম আছে, তেমনি রেনাল স্টোন তৈরির মেকানিজম লেখা আছে বই। তো সেইটা একটা কজ, জেনারেলি সবসময় থাকতে হবে কথা নয়, বাট বার্নিং সেন্সেশন একটা প্রিভিয়াস ইউটিআই বা বারবার রেকারেন্ট ইউটিআই বা প্রিভিয়াস রেনাল কোনো একটা ইনফেকশন, এই জাতীয় কিছু একটা হিস্ট্রি থাকে, যেটা পরবর্তীকালে স্টোনে কনভার্ট হয়, ঠিক আছে। পেশেন্টের টিপিক্যাল ফিচার সব কটা আছে, সো সোয়েলিং নেই, কাপ ইম্পালসে মানে তুই হার্নিয়া কেন ভাববি, ঠিক আছে, বস। ক্লিয়ার? তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন দিস কেস? বলতে পারে, অবশ্যই তুই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে বলতেই পারিস। এটা তো তোকে কেস সিনারিও দিয়েছে, ঠিক আছে, সেখানে তো ডিফারেন্সিয়েট করতেই পারিস আলাদা কিছু। হ্যাঁ, ইউরিটারি কোলিক নিয়েও আসছি, কোশ্চেন আসছি, হলে তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হয় বল? একটা তো ইউরিটারি কোলিক বললো, আর কিছু? রেনাল সেল কার্সিনোমা, রিমোট, হ্যাঁ, না সরি, না হতে পারে, ওটা লাস্ট অপশন, প্রথমেই বলবি না, ফার্স্ট দুটো তিনটের মধ্যে বলবি না কখনো। আর কি হতে পারে? হ্যাঁ, পায়োলোনেফ্রাইটিস, ঠিক আছে। ধর একটা সিভিয়ার ইনফেকশন হয়েছিল, ইনফেকশনটা অ্যাসেন্ডিং ওয়েতে, পায়োনেফ্রাইটিস কিভাবে হয়? পায়োলোনেফ্রাইটিস একটা ব্লাড রিলেটেড, আর একটা অ্যাসেন্ডিং ওয়েতে, ঠিক আছে। তো ইউটিআই কজিং এইরকম সিচুয়েশন, রেনাল ইনফেকশন যদি হয়, আপনি যেটা ইনফেকশনটা ব্লাডার ইউরেটার দিয়ে গিয়ে কিডনি অব্দি গেছে, সেই পেশেন্ট সেম এরকম ফিচার্স নিয়ে আসতে পারে। জেনারেলি এর সাথে একটা ফিভার বা এরকম কিছু হিস্ট্রি থাকে, ঠিক আছে, এটা একটা হতে পারে। বল, যেতে পারে যদি অ্যাকিউট স্টেজ মানে কিডনিটা এনলার্জমেন্ট হয়ে কিডনি যে রেনাল ক্যাপসুলকে স্ট্রেচ করে, যেতে পারে। সে তো তোর সেরিয়ালি ইউরিটারি ক্যালকুলাই কোথায় যায় পেনটা, রেফার্ড পেন কোথায় ইউরিটারি ক্যালকুলাইতে? কমনেস্ট মেল পেশেন্ট বলেছে ইনগুনাস কোটাল লিজিয়ানে যায়, ঠিক আছে। লোয়ার ইউরেটারি হলে আরো বেশি, হ্যাঁ, মিড ইউরেটার হলে থাই, আপার ইউরেটার হচ্ছে রেনাল স্টোনের মধ্যে হতে পারে, ঠিক। এক্সাক্ট কেস সবসময় মানে ম্যাথামেটিক্যাল হিসাবে হয় না, বাট তোর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক হলো। রেনাল সেল কার্সিনোমা হতে পারে, রেনাল সেল কার্সিনোমা জেনারেলি পেনলেস, ঠিক আছে। কিডনির মাস যদি অনেক বড় মাস না হয়ে যায়, রেনাল কার্সিনোমাতে পেন খুব একটা হয় না, পেনলেস হিমাচুরিয়া, ঠিক আছে। পেনলেস হিমাচুরিয়া যে কমনেস্ট দুটো কজ, একটা হচ্ছে ব্লাডার কার্সিনোমা, সেকেন্ড হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। পেনলেস হিমাচুরিয়া, এখানে পেশেন্ট করেছে সাডেন অ্যাপিয়ার্ড পেন নিয়ে, ঠিক, তার সাথে একটা বার্নিং মিকচুয়েশন আছে। রেনাল সেল কার্সিনোমা হিমাচুরিয়া নিয়ে বেশি প্রেজেন্ট করে রাদার দ্যান বার্নিং মিকচুয়েশন, হতে পারে, অসম্ভব নয়, ঠিক। সো এই অ্যাবনর্মাল পয়েন্টগুলো প্রথম দিকে বলবি না, যদি জিজ্ঞেস করে আরও জিজ্ঞেস করতে, তখন তুই বললি, তখন তোকে স্ট্যান্ড করতে হবে যে কেন বললাম, কি জন্য, কোন পয়েন্টটার বেসিসে আমি এটা ভাবলাম। চারটে পয়েন্ট নাই মিলতে পারে, একটা মিললো, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ উইল ইউ গোয়িং টু কনফার্ম, তোর প্রায় প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে রেনাল স্টোন, রেনাল ক্যালকুলাই, রাইট। নেফ্রোলিথিয়াসিস, ওকে, সো নেফ্রোলিথিয়াসিস, হাউ উইল ইউ গোয়িং টু কনফার্ম? ইউএসজি কেউ বলতে পারিস, এক্সরে কেউ বলতে পারিস, বাট ইনভেস্টিগেশন চয়েস কি বল, ইনভেস্টিগেশন চয়েস কি, পুরোটা বল। নো, এনসিসিটি, ঠিক আছে, নট কন্ট্রাস্ট, নন কন্ট্রাস্ট, রাইট। কেন নন কন্ট্রাস্ট?
যে কন্ট্রাস্টটা দেবো, আমি তো এখানে তো প্লেন সিটিজ করছি, আমি তো তোর মানে ইউরোফ্লোমেট্রি সরি ইউরোফ্লোমেট্রি করছি, মানে সিটি ইউরোগ্রাফি তো করছি না, যেখানে কন্টিনিউয়াস গ্র্যাজুয়াল ইমেজিং নেওয়া হবে। ডাই পোস্ট করে দিলাম, ইমেজ নিলাম, রাইট? তো সেখানে কি হবে, ডাইটা গিয়ে স্টোনটাকে না মানে নিজে রেডি ওপেক ডাই ধর, সে স্টোনটা ওপাসিটিটাকে মাস্কিং করে দেবে, স্টোন আমরা দেখতে মিস করে যেতে পারি। তো এনসিসিটি মানে কি, উইদাউট কন্ট্রাস্ট, সেখানে স্টোনটা এমনিতেই হাইপার ইন্টেন্স থাকবে। সো স্টোনটা মানে কিডনিতে রেনাল স্টোন দেখার ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে এনসিসিটি মানে অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন, ঠিক আছে, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। ঠিক আছে, এবার ফাংশন দেখার জন্য অনেক সময় ধর কিছু সার্জিক্যালি এটা তোর বড় স্টোন আছে, আমরা সেই স্টোনের ডাই ক্লিয়ারেন্স ঠিক মতো হচ্ছে কিনা, ফাংশনাল পার্টটা দেখার জন্য আমরা অনেক সময় সিটি ইউরোগ্রাফি করি, সেখানে ডাই দেওয়া হয়, রাইট? আর কি করা যায় ফাংশনাল দেখার জন্য, আর কি করা যেতে পারে, আর কোনো টেস্ট, বেটার কোনো টেস্ট? হ্যাঁ, ইন্টারভিউ একটা বেটার নয়, ইন্টারভিউ ইউরোগ্রাফি আগে আগের দিনে খুবই করা হতো, এখন অতটা আর করা হয় না, সিটি স্ক্যান আসার পর থেকে। হ্যাঁ, আইভিউটা কমে গেছে, বিকজ আইভিউতে যে ডাইটা দেওয়া হয় সাথে সাথে ওই মানে দেখ এনসিসিটিতে আমি যদি স্টোন দেখতে পেয়ে যাই উইদাউট ডাই, আমি তাকে একটা মানে ডাই দিয়ে তাকে রিস্ক বাড়াবো কেন, তাই না? ডাইয়ের যেমন তোর মানে রেনাল ফেলিওরের একটা রিস্কও থাকে, তেমনি অ্যালার্জিক রিয়াকশনের রিস্ক থাকে, ওই জন্য তোরা হয়তো সেই সুযোগ হবে না, ফিউচারে পরবর্তীকালে হতে পারে ইউরোলজি দিকে। আমরা যখন ছিলাম আমাদের ওখানে তখন মানে ডিপার্টমেন্ট ছোট ছিল এবং ওয়ার্কলোড খুব ছিল, তো আমাদের অনেক সময় ইন্টার্নশিপে যেতে হতো পেশেন্টের সাথে রেডিওলজি ডিপার্টমেন্টে আইভিউ করার সময়। কি কি নিয়ে সঙ্গে যেতাম আমরা, হ্যাঁ, আমরা একটা হাইড্রোকর্ড নিয়ে যেতাম, ঠিক আছে, ফেনারগান ইঞ্জেকশন নিয়ে যেতাম, চ্যানেল ফ্যানেল সব নিয়ে যেতাম, যদি পেশেন্ট এমার্জেন্সি হয় চ্যানেল করা থাকতো, ফ্লুইড সব নিয়ে যেতাম, যদি এমার্জেন্সি কোনো অ্যানাফিলাক্টিক রিয়াকশন হলে সার্টেনলি ওইগুলো আমরা দিতে পারি, ঠিক আছে। তো আইভিউতে এটা একটা প্রবলেম আছে। সিটি হলো, আর কিছু মানে কোনো নিউক্লিয়ার স্ক্যান কিছু যদি ফাংশন দেখা যায় কিডনির, ডিটিপিএস স্ক্যান, রাইট? ডিটিপিএস স্ক্যান কি করা হয়, রেনাল ফাংশন দেখে, আর ডিএমএস এ হচ্ছে রেনাল স্ট্রাকচার দেখে। এটা বইয়ে পড়েছিস তোরা, ডিটিপিএস স্ক্যানই আর একটা নাম হচ্ছে ম্যাগ 3, যেটা ওর আরেকটু মডিফিকেশন। ম্যাগ 3 বা ডিটিপিএ এগুলো ফাংশনাল, আর রেনাল স্ট্রাকচারাল দেখতে গেলে হচ্ছে ডিএমএস এ। ডিএমএস এ কাজের করা হয় ধর রেনাল কোনো স্কারিং হয়েছে, রেনাল মানে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি, স্পেশালি বাচ্চাদের দেখা হয়, হ্যাঁ, ওদের ধর কোনো ওই পোস্টেরিয়র ভালভের জন্য রেনাল স্কারিং হয়ে গেছে, ঠিক আছে, বা তোর টিউবারকুলোসিস হয়েছে, রেনাল স্কারিং হয়ে গেছে, তাদের সেই স্ট্রাকচার অ্যাবনর্মালিটি দেখার জন্য ডিএমএস এ স্ক্যান করা হয়। আর ফাংশনাল অ্যাসেসমেন্টের জন্য ডিটিপিএ বা ম্যাগ 3 স্ক্যান। এই সবকটাই কিন্তু বইয়ে তোদের টেক্সট বইয়ে লেখা আছে, হ্যাঁ, হলো। তাহলে এই যে কেসটা বললাম এটা হচ্ছে নেফ্রোলিথিসিস। সো হোয়াট উইল ইউ ডু অ্যাজ এমার্জেন্সি ম্যানেজমেন্ট ইন দিস কেস? পেশেন্ট কি নিয়ে আসছে, পেন, চিপ কমপ্লেন কি পেন, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে পেন কমানো, অ্যানালজেসিয়া দেবো। অ্যানালজেসিয়া কি দেবো, জেনারেলি ডাইক্লোফিনাক ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। অ্যানালজেসিক হচ্ছে ফার্স্ট ব্যথাটা কমাবো, ঠিক। এবার সাথে তোর ইউটিআই এর একটা হিস্ট্রি ছিল, তো আমি একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দেবো যাতে ইউরিন ইনফেকশনটা কমে। তো এমন অ্যান্টিবায়োটিক দেবো যেগুলো রেনাল ক্লিয়ারেন্স হয় এবং ইউরিন ইনফেকশন কমায়। কি কি ধরনের ড্রাগ এগুলো কাজ করে? মোস্ট কমনলি কি ইউজ করা হয় বলতো প্র্যাকটিক্যালি? নাইট্রোফিউরান্টয়েন, ভেরি গুড। নাইট্রোফিউরান্টয়েন রেনাল স্পেসিফিক এবং খুব সেফ ড্রাগ, ঠিক আছে। ইভেন আমরা থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে নাইট্রোফিউরান্টয়েন দিতে পারি, ফার্স্টে কিছু দেওয়া হয় না, বাট থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তার সাথে কি থাকছে, ফ্লোরোকুইনোলস, লিওফ্লক্সাসিন দেওয়া যেতে পারে, অ্যামিগাসিন ইনজেকশন দেওয়া যেতে পারে, তুই যেগুলো বলি সেফারোস্পোরিন গ্রুপের কিছু দেওয়া যেতে পারে, ওকে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হলো এগুলো করলাম। তারপর এইটা তো এমার্জেন্সিতে পেন কমালাম, হলো। নেক্সট হচ্ছে আমরা ইমেজিং করে দেখলাম স্টোন আছে, ঠিক, তখন আমাদের স্টোনের ট্রিটমেন্ট করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে কোথায় স্টোন আছে, আমাদের যে প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে নেফ্রোলিথিসিস, রাইট, কিডনিতে স্টোন আছে। তো কিডনি স্টোন বের করার কি কি উপায় আছে? একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, অনেক সময় স্কিন তো স্টোন তো ডিসলজ হয়, বেরিয়ে যায়, এরকম তো রেনাল স্টোনে হয়েই থাকে, ঠিক আছে। একটা হচ্ছে পেশেন্টকে বলবো কি জল বেশি খেতে। কিছু ফুড হ্যাবিটের ব্যাপার আছে, যেমন টি, কফি, এগুলো স্টোন ইনডিউসিং, ঠিক। আমাদের কমন কি স্টোন দেখা যায়, অক্সালেট স্টোন, রাইট। তো এইগুলো কম খেতে বলবো। কিছু আরো ফুড আছে যেগুলো স্পাইসি ফুডস কিছু আছে, হ্যাঁ, আরো কিছু টিপিক্যাল ফুডস আছে কিছু কিছু টাইপের স্টোনের ক্ষেত্রে, সেগুলো আমরা স্পেসিফিক মানা করব। আর কি জাতীয় খেতে বলবো, অনেক সময় আমরা ইউরিন কি হয়, ইউরিনে অ্যাসিডিক ইউরিনে স্টোন বেশি হয়, রাইট, যে কারণে আমরা অ্যালকালাইন সলিউশন দিলে কি হয়, স্টোনে পিএইচটা বাড়ে, সো স্টোন ফর্মেশন, ইউরিনে পিএইচ বাড়ে, স্টোন ফর্মেশনটা চান্সেস কমে। বাট এক্সেপশন কিছু আছে, কিছু স্টোন আছে যেগুলো অ্যালকালি মিডিয়াতে বেশি হয়। এনি এক্সাম্পল জানিস কেউ?
আর কি কি স্টোন জানিস অক্সালেট ছাড়া আর কি কি স্টোন জানিস আর ইউরিক অ্যাসিড স্টোন আর সিস্টেইন স্টোন আর ফসফেট স্টোন তো আছেই ফসফেট স্টোনের ক্লাসিক্যাল এক্সাম্পল কি আরে হর্ন শেপেড একটা কি নাম বল স্ট্যাগন স্ট্যাগন ক্যালকুলাসে কি থাকে মানে কম্বিনেশনটা কি অনেক কি বড় নাম আছে এটা পড়ে আসবে ঠিক আছে আজকে এত ইউরো ক্লাস তো হচ্ছে না ঠিক ঠিক আছে আরো কিছু স্টোন আছে কিছু স্টোন আছে যেগুলো খুব হার্ড হ্যাঁ ইএসডব্লিউএল করে খুব একটা ভালো লাভ হয় না বা সহজে গলে না কিছু স্টোন আছে খুব মানে সফট কনসিস্টেন্সি তুলনামূলক সেগুলো গলে গিয়ে বেরোনোর চান্সেস বেশি থাকে ঠিক আছে এগুলো কিন্তু থিওরি ক্লাসে এগুলো একটু এসডিডি পড়ানোর না ওই জন্য অত ডিটেলস যাচ্ছি না তোরা যে টেক্সট বই পড়িস তাতেই দেখবি এগুলো বেশি বেয়ে লাভে তো ইউরোলজি পার্টটা খুব ভালো আছে মানে মোর দেন সাফিসিয়েন্ট ঠিক আছে এতটা এক্সামে হয়তো লাগেও না আর তার সাথে তোরা আর কি বই টেক্সট বই পড়িস এসআরবি তে সব আছে এসআরবি খুব ভালো বই এসআরবি এক্সামের জন্য খুব ভালো বই ঠিক অসুবিধা কি পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে অ্যান্সার করার সুবিধা এসআরবি তে একটা চার্টও আছে খুব সুন্দর করে স্টোন টাইপ এবং কোনটাতে কি টাইপের ক্রিস্টাল পাওয়া যায় ইভেন পরে এমসিকিউ আছে যে ওই ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন ক্রিস্টাল কিসে দেখা যায় রাইট হ্যাঁ অনেকগুলো ডায়মন্ড শেপের কিসে দেখা যায় অক্সালেট স্টোনে কোনটা দেখা যায় এনভেলাপ শেপের রাইট দুটোই আছে এনভেলাপ শেপের ইন্ডিয়ান ফাইল প্যাটার্ন দুটো আছে ওকে তাহলে যে স্টোনগুলো আমাদের হাই পিএইচ মানে বেসিক অ্যালকালাইন পিএইচ বেশি থাকে সেখানে অ্যালকালাইজার সলিউশনের কোনো রোল নেই ঠিক আছে তো সেইগুলো আমাদের দেখতে হয় আর হচ্ছে স্টোনটা যদি দেখা যায় যে ছোট স্টোন আছে জেনারেলি আমরা মেডিকেল ম্যানেজমেন্টের জন্য কি কি দিই স্টোন যদি ডিসলজ হয়ে কোথাও আটকে থাকে জেনারেলি আমরা আলফা 1 ব্লকার দিই কি দিই এখানে ট্যামসিলোসিন কি করে স্টোন এক্সপালশনে হেল্প করে ঠিক আছে স্পেশালি ডিস্টাল ইউরিটারি যদি স্টোন থাকে সেখানে এক্সপালশন করে বের করে দেওয়ার লাগে সেম জিনিস রেনাল স্টোনও ইউজ করা হয় এছাড়া আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ কিছুটা ওই মানে আয়ুর্বেদা মেডিসিন কিছু ইউজ হয় হ্যাঁ এখনো মানে আমাদের অ্যালোপ্যাথিকেও ইউজ করা হয় ঠিক আছে কিছু মেডিসিন আছে এছাড়া হচ্ছে কিছু স্টোন সফটনার কিছু মেডিসিন আছে হ্যাঁ যেগুলো এরকম মানে যে ডাইরেক্টলি অ্যালোপ্যাথিক ইউজ অত নেই কিন্তু মানে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় ঠিক আছে তার সাথে যদি ধর ইউরিটারি ক্যালকুলাই ডিস্টাল পার্টে মানে অবস্ট্রাক্টেড হয়ে আছে বা ইম্প্যাক্টেড হয়ে আছে তাহলে কি হলো ইডিমা হয় সেই ইডিমা সাবসাইড করার জন্য আমরা কিছু স্পেসিফিক স্টেরয়েড আছে ডেফ্লাজাকট ঠিক আছে সেই লো ডোজ স্টেরয়েড ডেফ্লাজাকট ইউজ করা হয় ওই ইডিমাটা কমালে স্টোনটা যেটা ডিস্টাল ইউরিটারে আটকে ছিল বেরিয়ে যায় এটা ইউজ হয় তাহলে মেন ড্রাগ কি একটা হচ্ছে তোর আমাদের অ্যানালজেসিক অ্যাসোসিয়েটেড অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে দিতে পারি যদি সঙ্গে ইউটিআই থাকে বা কোনো রকম পায়োনেফ্রোসিসের ফিচার্স থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা ট্যামসিলোসিন আলফা 1 এ ব্লকার দেওয়া হয় যাতে কি হয় ওটা স্টোনকে প্রপালশন করে বের করে দেওয়ার চান্সেস থাকে অ্যাসোসিয়েটেড ডিফ্লাজাকট দেওয়া যেতে পারে যদি ইডিমা থাকে লোয়ার ট্র্যাক্টে অবস্ট্রাক্টেড থাকে এগুলোতে ইউজ হয় আর যদি স্পেশালি রেনাল স্টোন অনলি হ্যাঁ রেনাল বা পেলভিক স্টোন বড় স্টোন সেখানে কি অপশন একটা হচ্ছে ইএসডব্লিউএল ধর ছোট স্টোন আছে যেটা আমরা কিডনির মধ্যে ছোট ঢুকে আছে স্পেশালি ধর লোয়ার ক্যালিক্সে আপার ক্যালিক্স মিডল ক্যালিক্সে না স্টোন লুজ হয়ে বেরোনোর চান্সেস বেশি রাদার দেন লোয়ার ক্যালিক্স থেকে লাফিয়ে বেরোনোর চান্স কম সেখানে একটা অপশন আছে ইএসডব্লিউএল মানে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি কি করা হয় বাইরে থেকে কিডনির মধ্যে ওয়েভ দিয়ে ওটাকে গুঁড়ো করে দেওয়া হয় সেগুলো ইউরিনের সাথে বেরিয়ে যায় সেখানে আমরা বেরোনোর জন্য সাথে সাথে ল্যাসিক্স মানে আমাদের কি বলে ওটাকে তোর ফ্লুসিমাইড দিয়ে বের করে দেওয়া হয় ইনজেকশন দিয়ে তাহলে ইএসডব্লিউএল কোথায় কোথায় করা হয় এক হচ্ছে ছোট স্টোন লেস দ্যান 1 সেন্টিমিটার এক নম্বর দুই কোথায় করা হয় হ্যাঁ মেডিকেল ফেলিওর কেস ভেরি গুড সেকেন্ড থার্ড হচ্ছে যেখানে ধর কোনো ব্লিডিং ডায়াথিসিস বা এরকম কিছু কন্ট্রা ইন্ডিকেশন নেই ব্লিডিং ডায়াথিসিস থাকলে কিন্তু আমরা ইএসডব্লিউএল করে পোস্ট ইএসডব্লিউএল ব্লিডিং হওয়ার চান্স থাকে খুব ঠিক আছে যেখানে স্টোন বাই কোনো মেজর ভেসেল থাকলে তখন করবো না ইএসডব্লিউএল ঠিক আছে বা ডিস্টাল কোথায় ব্লক আছে ইএসডব্লিউএল কি স্টোনটা তো গুঁড়ো হয়ে বেরোবে তোর ধর নিচে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে হ্যাঁ বা ধর ইউরেথ্রোসিল আছে ইউরেথ্রোসিল সেখানে তো প্রবলেম সেখানে তো ইএসডব্লিউএল করে স্টোনটাকে বেরোনো যাবে না তাই সেসব ক্ষেত্রে ইএসডব্লিউএল করবো না ঠিক তাহলে সেখানে কি করবো ধর বড় স্টোন একটা আছে
কিডনির মধ্যে একটা বড় স্টোন আছে, তখন আমাদের হাতে কি অপশন আছে? পিসিএনএল, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোস্টমি। কি এখান থেকে একটা ফার্স্ট হচ্ছে আমাদের লোয়ার পার্ট থেকে একটা সিস্টোস্কোপি, সেখান থেকে একটা ছোট্ট ওয়্যার দিয়ে দেওয়া হয় যেটা কিডনির পেলভিসের মধ্যে চলে গেল। এখান থেকে সেইটাকে দেখে এক্স রে ইমেজিং নিয়ে সাইড থেকে একটা কিডনি ফুটো করে কিডনির মধ্যে ঢোকা হয়, ঠিক আছে? স্টোনটাকে বের করে নিয়ে চলে আসা হয়, দিয়ে ওখানে একটা স্টেন্ট পরিয়ে দেওয়া হয়, ঠিক? তাহলে কি হলো? পিসিএনএল, সেটা পারকিউটিনিয়াস, ঠিক আছে? ইএসডব্লিউ মানে শরীরে কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই, জাস্ট ওয়েভ দিয়ে গুঁড়ো করে দেওয়া। পিসিএনএল মানে কি সাইড দিয়ে ওপেনিং করে কিডনির মধ্যে থেকে স্টোনটাকে বের করে নিয়ে আসা, ঠিক? এবার ধর একটা স্টোন দেখা যাচ্ছে কিডনির মধ্যে কোনো স্টোন নেই, ইউরেটারে স্টোন আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা রেট্রোগ্রেড ওয়েতে যাব। কি ইউরেথ্রা দিয়ে ঢুকলাম, ক্যামেরা ঢুকলো, ব্লাডারে গেলাম, ব্লাডারে দুটো ওপেনিং আছে, কি ইউরেটারিক ওপেনিং, সেই ইউরেটারিক ওপেনিংকে স্টেন্টিং করলাম, সেইটার মধ্যে দিয়ে একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট ঢুকে গেল, তার মুখে ডরমিয়া বাস্কেটের মতো আছে, সে কি করলো? স্টোনটাকে ধরে বার করে নিল, তার নাম কি? ভাব, কেউ শুনেছিস? এই প্রসিডিউরটার নাম কি যেটা বললাম এতক্ষণ ধরে? এন্ডোস্কোপি তো বটেই। কিডনি স্টোনে দুটো ঘটনা হলো, একটা হচ্ছে পিসিএনএল, একটা ইএসডব্লিউএল, ঠিক আছে? ইউরেটারিক স্টোনে তাহলে কি করব? ইউরেটারিয়াল লিথোট্রিপসি হচ্ছে, তাহলে গেল ইউআরএসএল, এটা তো তোদের সেদিন কোন একটা ক্লাসে পড়ালাম, ইউআরএসএল, ব্লাড ট্রমাতে বা কিছুতে একটা পড়িয়েছিলাম, ইউআরএসএল ফুল ফর্মটা জিজ্ঞেস করেছিলাম কোন একটা ব্যাচকে, ঠিক আছে? ইউরেটারিয়াল লিথোট্রিপসি মানে আমরা নিচ দিয়ে যাচ্ছি, ইউরেটার দিয়ে ঢুকে ওর ভেতর স্টোনটাকে নিয়ে চলে আসছে, একটা ডিজেস্টেন্ডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিচ দিয়ে, তাহলে কোনো কাটাকাটি হলো, এন্ডোস্কোপিক প্রসিডিওর, ঠিক? এন্ডোস্কোপিক প্রসিডিওর দিয়ে ওটাকে জিনিসটাকে বের করে নিয়ে চলে আসা হলো, একটা স্টেন্ট পরিয়ে দেওয়া হলো, ঠিক? লোয়ার পার্টে হলে এটাই করা হয়, আপার পার্টে হলে সেক্ষেত্রেও কিন্তু আপার ইউরেটারে হলো পিসিএনএল করা যেতে পারে, একদম মানে পেলভিসে, বোঝা গেছে? আর যদি তোর এই কেসে আর হ্যাঁ লাস্ট হচ্ছে হোয়াট আর সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশন ইন সাচ পেশেন্ট, সার্জিক্যাল অপশন বলে দিলাম। তাহলে কি হলো? একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট প্রথমে হলো, সার্জারির মধ্যে তাহলে ইএসডব্লিউএল কিন্তু নন সার্জিক্যাল প্রসেস, ঠিক আছে? সার্জিক্যাল ম্যানেজমেন্ট তাহলে কি থাকছে? একটা হচ্ছে পিসিএনএল, হ্যাঁ, যদি পেলভিসে থাকে সেখানেও পিসিএনএল করা যাবে, আর একটা অপশন আছে সেটা হচ্ছে আরআইআরএস, রেট্রোগ্রেড ইন্টারনাল সার্জারি, এটা তোদের অতটা জানা নেই, ফুল ফর্মটা জানলেই হবে, আরআইআরএস, হ্যাঁ। আর তাহলে কি অপশন থাকছে? ইউরেট্রোস্কোপি করে ইউআরএসএল, ইউআরএসএল করে আমরা ইউরেটার স্টোনকে বের করে দিতে পারি, এই হচ্ছে সার্জারির অপশন। এবার ওপেন নেফ্রোলিথোটমি অপশন আছে, ধর বড় স্টোন পিসিএনএল এ ঠিকমতো হচ্ছে না, বা পেশেন্ট ওই ডাই ফাই এসব কিছু দেওয়া যাবে না, তখন ওপেন সার্জারি হবে। ওপেন কি এই রেট্রোভাইটাল এই দিক থেকে সাইড থেকে আমরা পেশেন্ট থাকবে, লেফট ল্যাটারাল যেদিকে হয়েছে তো রাইট সাইডে, যে রাইট ওপরে থাকবে পজিশন, কি নেফ্রেক্টমি পজিশন যেটা, সেখানে থাকলে পেশেন্ট কি করবো? ল্যাটারালি শুয়ে থাকবে, ধর রাইট সাইডে ওটিটা হবে, রাইট আপ থাকবে, ঠিক আছে? নিচের পাটা থাকবে ভাঁজ, উপরে পাটা থাকবে সোজা, দুটোর মাঝে বালিশ থাকবে এবং পেটের কাছে সাপোর্ট থাকবে, এটা হচ্ছে রেনাল পজিশন, এবং হেড থাকবে স্লাইটলি লো, মানে কোমরটা এরকম হয়ে থাকবে পেশেন্টটা, ঠিক? পা স্লাইটলি লো থাকবে, মাথা স্লাইটলি লো থাকবে, মাঝখানটা উঁচু হয়ে থাকবে, নিচে একটা সাপোর্ট থাকবে, নিচে সাপোর্ট থাকবে মানে কিডনিটাকে উপরে উঠে থাকলো, ঠিক আছে? নিচ থেকে সাপোর্ট দিয়ে ডান দিকে কিডনিটা উপরে থাকলো, সেখানে এই সাবকস্টাল ইনসিশন দিয়ে আস্তে আস্তে এগিয়ে লেয়ার গিয়ে রেট্রোপেরিটোনাল থাকবো, কিন্তু আমরা কিন্তু ইন্টার অ্যাবডোমিনাল ঢুকবো না, রেট্রোপেরিটোনালই যাবো, ঠিক আছে? মাসেলগুলো লেয়ার বাই লেয়ার কেটে কেটে আমরা রেনাল ফ্যাট পাবো, সেটা থেকে সরিয়ে জিওডাস ফাসাকে ওপেন করবো, কিডনি পাবো, পেলভিস দেখবো, রেনাল দেখবো, যেখানে স্টোন আছে আমরা আগে থেকে জানি সেখানটা ওপেন, পেলভিক তাহলে পেলভিস ইনসিশন দেবো, কিডনির মধ্যে হলে কিডনি ইনসিশন দিয়ে স্টোন বের করে সেটা রিপেয়ার। এটা ক্রুড মেথড, আজকাল পিসিএনএলই মোটামুটি কনভার্ট হয়ে গেছে। আর ধর বড় স্ট্যাগহর্ন ক্যালকুলাস আছে, পেলভিস এবং ইয়েগুলোকে আমাদের ক্যালিসগুলো সব ইনভলভ করে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ওপেন সার্জারি করতে হয়, ঠিক আছে? ওপেন করে স্টোনটাকে বের করে দেওয়া, এবং অবশ্যই একটা ড্রেন দেওয়া হয়, কারণ ইউরিনে সবসময় ক্যাথেটার মাস্ট, ঠিক আছে? ডিজেস্টেন্ডিং করা হয়, এবং একটা ওই রেনাল বেডে একটা ড্রেন দেওয়া হয়, বিকজ ইউরিন তো ধর ওয়াটার টাইট সিলিং তো সম্ভব নয়, ঠিক আছে? প্রথম কিছুদিন একটুখানি ইউরিন ডিসচার্জ হয় ড্রেন দিয়ে, সেটা ড্রেন না দিলে ওখানে ইউরিনোমা হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই ওখানে একটা ইউরিন ডিসচার্জ
এর জন্য করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তিনটে টাইপ এক্সাম, টেস্টিকুলারের দুটো তিনটে প্যাটার্ন দেখা হলো, আর একটা রেনাল ক্যালকুলেটর করা হলো। আজকে ইউরোলজি রিলেটেডই পড়ালাম। ঠিক আছে।